অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান দেশে আছেন কিনা বিদেশে পালিয়েছেন এ নিয়ে আছে নানা গুঞ্জন। তবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক সপ্তাহের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে দেশেই আছেন মতিউর। ঢাকা, চট্টগ্রাম সহ নানা জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন তিনি, অবস্থান বদল করছেন ঘন ঘন। আইনজীবীদের মতে মতিউরের এই আত্মগোপন তার অবৈধ সম্পদ অনুসন্ধানে কোনো বাধা হবে না। হঠাৎ করে দেখি এক ছেলে এক ছাগল নিয়ে। মতিউর রহমান দেশে আছেন নাকি নেই এ নিয়ে জলঘোলা কম হয়নি। গণমাধ্যমেও ফলাও করে সংবাদ প্রকাশ হয়েছে চুল নাড়া করে দেশ ছেড়েছেন মতিউর, যদিও তার দেশ ছাড়ার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। মতিউরের আত্মগোপন, সহকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বা অফিসে যোগদান না করা নিয়ে দেশ ছাড়ার গুঞ্জন বাস্তবে রূপ নিচ্ছিল। দুদকের আইনজীবীরাও পরিষ্কার না তার অবস্থানের বিষয়ে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও তার মোবাইলের লাইভ লোকেশন থেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিশ্চিত হয়েছে দেশেই আছেন মতিউর। মতিউরের ব্যবহার করা ৩টি মোবাইল নম্বরের অবস্থান বিশ্লেষণে দেখা যায় তার ব্যবহার করা গ্রামীণফোন নম্বরটি গত ২৬ জুন থেকে বন্ধ। সেটির সবশেষ অবস্থান ছিল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। এছাড়া তার রবি নম্বরটির সবশেষ অবস্থান ছিল ৪ জুলাই চট্টগ্রামের বাকলিয়ায়। সেদিন থেকেও বন্ধ ওই নম্বরটি। এছাড়া তার ব্যবহার করা বাংলালিংক নম্বরটির সবশেষ অবস্থান ছিল গত ৬ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকায়। সেদিন থেকে বন্ধ ওই নম্বরটিও। মতিউর লাপাত্তা হলেও তার অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে। পাশাপাশি অবৈধ সম্পদ প্রয়োগ করার আদেশও দিয়েছেন আদালত। আমাদের আইনে আছে যে উনি যদি সহযোগিতা না করেন সেটার বিরুদ্ধে আরেকটি মামলা হবে, এবং এটি তার অবস্থান লুকানোর থাকা অবস্থাতেই, উনি পলাতক থাকা অবস্থায় তার বিচার কার্য চালানোর মতন আইন রয়েছে, সেই হিসাবেই চলবে। মতিউর অবৈধ সম্পদ অর্জনে করেছেন একের পর এক কারসাজি, তা প্রমাণিত। এখন প্রশ্ন হলো তিনি সত্যিই কি নিজেকে আড়াল করেছেন নাকি তাকে কেউ আড়াল করে রেখেছেন। দুর্নীতি দমন কমিশনেও তার বিরুদ্ধে অন্তত ৪ দফা অভিযোগ ছিল, সেক্ষেত্রে কোনো অগ্রগতি হয় নাই। অর্থাৎ তাকে সুরক্ষা দেওয়ার মতো কিন্তু ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন। এই একই মহল তাকে সুরক্ষা দিচ্ছেন কিনা সেই প্রশ্নটা ওঠাটা খুবই স্বাভাবিক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে মতিউরের অবৈধ সম্পত্তি অর্জনের ব্যাপারে এ পর্যন্ত মামলা না হয় তাকে গ্রেপ্তারের সুযোগ নেই। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২ সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন কর্মস্থল অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডিতে যোগদান নিয়ে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। সগোজও করা যাচ্ছে না তাকে। তবে জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন যোগদানের আদেশ অমান্য করায় মতিউরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাবেক কর্মকর্তাদের মতে অনুমতি ছাড়া ৬০ দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকলে পলায়নের অভিযোগে মতিউরকে চাকরিচ্যুত করা যাবে। দেশ জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হলে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে এই দপ্তরে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। এখানে তাকে বদলি করা হয় গত ২৩ জুন, কিন্তু আজ পর্যন্ত তিনি এখানে আসেননি। আইআরডি কর্মকর্তারা জানান মতিউর বাহক মারফত যোগদানপত্র পাঠিয়েছেন, কিন্তু সেটি বিধিসম্মত না হওয়ায় গ্রহণ করা হয়নি। কর্মকর্তারা জানান মতিউরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি, তাই কারণ দর্শানোর নোটিশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। গত সপ্তাহে নোটিশ প্রস্তুত করে আইআরডি, কিন্তু পাঠানো হয়নি। কেন পাঠানো হয়নি তার সদুত্তর দিতে পারেননি কর্মকর্তারা। তারা জানান শুধু দুর্নীতি দমন কমিশন, দুদকের নোটিশ মতিউরের বিভিন্ন ঠিকানায় পাঠানো হয়েছে। বিষয়টি আমি দেখব যে কেন যোগ দেন নাই এবং কি বিষয়, এর পিছনের কারণ কি, কোনো যৌক্তিক কারণ আছে কিনা। অনেক সময় যৌক্তিক কারণ থাকতে পারে, তো সেটিও আমাদের দেখতে হবে। তো সেটি আমি দেখে ব্যবস্থা করব। একই শহরের মধ্যে কোনো সরকারি কর্মকর্তাকে বদলি করা হলে ২৪ ঘন্টার মধ্যেই নতুন কর্মস্থলে যোগ দিতে হয়। মতিউর তা না করে সরকারি আদেশ অমান্য করেছেন। এজন্য কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু করা যায়। আবার এক নাগারে ৬০ দিনের বেশি অনুপস্থিত থাকলে পালানোর অভিযোগে সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুতও করা যায়। তিনি আমাদের যে সরকারি বিধিমালা ভঙ্গ করেছেন এবং মিসকন্ডাক্ট করেছেন, তো এই জন্য তার বিরুদ্ধে প্রসিডিংস চালু করতে পারে, ডিপার্টমেন্টাল মামলা হতে পারে, তার ডিজার্শনও হতে পারে, কেন তিনি এতদিন ধরে কোথায় আছেন কেউ জানে না। আর বাহক মারফত কোনো যোগদানপত্র দেওয়ার কোনো বিধান আমাদের নেই। যোগদানপত্র নিজে উপস্থিত থেকে যোগদান করতে হয়।
কর্তৃপক্ষের কাছে। এনবিআর কর্মকর্তারা জানান, মতিউরের চাকরির মেয়াদ শেষ পর্যায়ে, ডিসেম্বরে তার স্বাভাবিক অবসরে যাওয়ার কথা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের মিরপুরের 4টি ফ্ল্যাট ও 24 একর জমি ক্রোকের আদেশ দিয়েছে আদালত। এছাড়া 116 ব্যাংক হিসেবে 13.5 কোটি টাকা এবং শেয়ার বাজারের 23টি বিও অ্যাকাউন্ট ফ্রিজের আদেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের আবেদনে মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে দেশ ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ করা হয়। এতে বলা হয়, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। তারা যাতে সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে না পারে সেজন্য সম্পত্তি ক্রোক প্রয়োজন বলে উল্লেখ করা হয় দুদকের আবেদনে। এর আগে গত 4 জুলাই মতিউর রহমান ও তার পরিবারের 4টি ফ্ল্যাট ও 866 জমি ক্রোকের আদেশ দিয়েছিল আদালত। লেনদেনের সাথে সংশ্লিষ্ট যে 116টা ব্যাংক হিসেবে আমরা পেয়েছি, তার ভিতরে যে স্থিতি আছে এই নিয়ে এবং বিও অ্যাকাউন্টগুলির আমরা ফ্রিজ এবং ক্রোক করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শোনার পর এটা মঞ্জুরযোগ্য মনে হওয়াতে উনি এটা মঞ্জুর করেছেন। কোটা সংস্কারে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশ করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আজ বিকেলে সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। এর আগে বৃহস্পতিবার বিকেলে কোটা সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া গুরুত্বপূর্ণ আরও কিছু সড়কে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। ঘোষণা অনুযায়ী বিকেল 5টার দিকে পুলিশের ব্যারিকেড পেরিয়ে শাহবাগের দিকে এগিয়ে যায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের একটি অংশ বিএসএমএমইউর ফটকের সামনেও অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বারবার মাইকিং করে পুলিশ। দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা চললেও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা এখন পর্যন্ত শান্ত আছে, তো আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করছি খুব তাড়াতাড়ি তারা রাস্তা থেকে ফিরে যাবে। কোটা সংস্কারের নির্বাহী বিভাগের স্পষ্ট ঘোষণা ছাড়া আন্দোলন থেকে না সরার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরিপত্র খেলা, কানাকে হাইকোর্ট দেখানোর যে খেলা, এই খেলায় শিক্ষার্থীরা থাকতে চায় না। বর্তমানে যে আন্দোলন চলছে সেটা এক দফা দাবিতে, কারণ আমরা চাই এই যে চলমান কোটা ব্যবস্থা আছে এটা একটা স্থায়ী সমাধান। শাহবাগ ছাড়াও বিকেল 3টার পর রাজধানীর ফার্মগেট, পল্টন সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আগারগাঁও এলাকায় অবস্থান নেয় কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 7টা পর্যন্ত অবস্থান করে কোটা সংস্কারের দাবি জানান তারা। মুক্তিযুদ্ধ কোটা, প্রতিবন্ধী কোটা কিংবা আরও যেগুলো কোটা আছে সবগুলো একটা সীমিত পর্যায়ে নিয়ে এসে সবার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে আমাদের মূলত দাবি। কোটা আন্দোলনের সংস্কার হয়ে ন্যূনতম পর্যায়ে কমপক্ষে সেটা যৌক্তিকভাবে সমাধান করে 5% যেন আনা হয়। রাত 9টায় শাহবাগে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। সংসদে আইন পাশের মাধ্যমে কোটার যৌক্তিক সংস্কারের দাবি জানান তারা। এখনো সময় আছে, কোনো ধরনের টাল বাহানা না করে সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। জরুরি অধিবেশন ডেকে সংসদে কোটার আইন পাশ করতে হবে। গত 5 জুন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালে হাইকোর্টের পর আন্দোলনে নামে শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা। যদিও বুধবার হাইকোর্টের ওই রায়ে 1 মাসের স্থগিতাবস্থা দেয় আপিল বিভাগ। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের মূল অংশ প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে নিয়োগ দেয়া যাবে। বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চের রায়ের মূল অংশ বৃহস্পতিবার বিকেলে প্রকাশ করা হয়। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় পাওয়ার 3 মাসের মধ্যে সরকারি চাকরিতে নবম গ্রেড বা প্রথম শ্রেণী ও দশম থেকে ত্রয়োদশ গ্রেড বা দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট কোটা বাতিল করে সরকারের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায়ে বলেছে, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য 30% কোটা পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে সরকারি চাকরিতে 10% নারী, 10% জেলা, 5% ক্ষুদ্র নিগোষ্ঠী এবং 1% প্রতিবন্ধী কোটা পদ্ধতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে।
মুক্তিযোদ্ধা এবং জেলা কোটা, তারপরে নারী কোটা সহ যারা ট্রাইবাল তাদের কোটাও থাকবে। তবে এই জাজমেন্ট কোনোভাবে প্রভাবিত করবে না। সরকারকে বা রেসপন্ডেন্টকে আমাদেরকে একটা ডাইরেকশন দিয়েছেন যে যদি সরকার মনে করে এই কোটা পরিবর্তন বা বৃদ্ধি বা কমাতে চায় সেটাও করতে পারবেন। কোটা সংস্কার আন্দোলনকারীরা সীমা অতিক্রম করেছে এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আন্দোলনের নামে জনদুর্ভোগ ও জানমালের ক্ষতি করা হলে পুলিশ বসে থাকবে না। এদিকে রাস্তা বন্ধ করে আন্দোলন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বৃহস্পতিবার নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই শিক্ষার্থীদের ব্যবহার করার চেষ্টা করছে, তাই ফাঁদে পা না দিয়ে আন্দোলনকারীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। বলেন, আন্দোলনের নামে জানমালের ক্ষতি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না। একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। আজকে বেশ কয়েকদিন হলো তারা কিন্তু একই কাজ করছেন। এখন আমার মনে হয় আর এই রাস্তায় অবস্থান করে, এত কষ্ট করে রাস্তায় অবস্থান করে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। মিন্টু রোডে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, হাইকোর্টের আদেশের পর আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পালন না করতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। আমরা অবশ্যই বদ্ধপরিকর, শুধুমাত্র যারা আন্দোলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তো শুধু তাদের নয়, তাদের তো বাধ্যবাধকতা সকলের কাছে, আমাদের জবাবদিহিতা কিন্তু সকলের কাছে। যারা আন্দোলন করে তাদের রাইটসকে যেমন তারা অনুশীলন করতে চায়, সেই সাথে যাদের প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের তো রাইটস আছে, সেই রাইটসগুলোও কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। কোটা সংস্কার আন্দোলনে বেশ কয়েকদিন ধরে ঢাকার শাহবাগ, সায়েন্স ল্যাব সহ দেশের সড়ক, মহাসড়কে চলাচল ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আরও জানাতে হাতিরঝিল এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, রাজধানীতে কেমন বৃষ্টি দেখছেন আর সারাদিনের কি পূর্বাভাস আছে? আবহাওয়া অফিস কি বলছে বৃষ্টিপাত নিয়ে? বর্তমানে আসলে যে পরিস্থিতি দেখছি, মোটামুটি ভারী বৃষ্টিপাতই বলা চলে। আপনি দেখছেন যে আসলে পিছনে যে পরিস্থিতি, যে প্রচণ্ড বৃষ্টি কিন্তু সেই সকাল থেকে আমরা দেখছি, একই সাথে কিন্তু দমকা হাওয়া রয়েছে। এবং গত কাল সন্ধ্যায় যে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস, দেশের কিন্তু 8টি বিভাগেই কিন্তু বিভিন্ন জায়গায় হালকা, মাঝারি এবং কোথাও কোথাও দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। সেই পূর্বাভাস অনুযায়ী যে কিন্তু আমরা সত্যি হতে দেখছি, এবং সেই সকাল থেকে কিন্তু আজ শুক্রবারে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। যেহেতু আজকে ছুটির দিন, সেক্ষেত্রে অফিস আদালতে মানুষের যাওয়ার যে দুর্ভোগ, সেই চিত্রটা হয়তো নেই। তবে শুক্রবার দিন অনেককে আমরা দেখি যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন, অনেকে ম্যারাথনে অংশ নেন। ঠিক তেমনি আমরা দেখছিলাম একটি ম্যারাথন চলছিল, সেখানে কিন্তু তারা বৃষ্টিতে কিন্তু সেই ম্যারাথনটি হয়তো উপভোগ করছেন, সেই চিত্রটি আমরা আসলে দেখছি। এছাড়া শুক্রবার কিন্তু বিভিন্ন বেসরকারি বিভিন্ন অফিস বিভিন্ন সময় খোলা থাকে, যার কারণে কিন্তু তাদেরকেও কিছুটা হয়তো ভোগান্তি আজকে পোহাতে হতে পারে। তবে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে ঢাকা শহরের বিভিন্ন নিচু এলাকা, সেগুলোতে কিন্তু পানি জমে যায়, যার ফলে কিন্তু যারা বাসিন্দা রয়েছেন তাদের একটা বেশ ভালো ভোগান্তিতে পড়তে হয়। কারণ শুক্রবার কিন্তু সবাই ঘরে বসে থাকেন এমনটি কিন্তু ঠিক নয়, কারণ বাজারে যান অনেকে, সেই সাথে জুম্মার নামাজ রয়েছে দুপুরবেলা, হয়তো ততক্ষণ বৃষ্টি থাকে কিনা বলা যায় না। তো বৃষ্টি সেক্ষেত্রে যেহেতু আজকে ছুটির দিন, কারো কাছে হয়তো বা এই বৃষ্টিটা উপভোগের বিষয় হয়ে দাঁড়ায়। তবে যে সকল নিচু এলাকা রয়েছে সেখানে কিন্তু কিছুটা হলেও বেশ ভোগান্তি আসলে পোহাতে হবে মানুষকে। তো এখন পর্যন্ত আমরা বেশ
ব্যাপক বৃষ্টিপাত আসলে কিন্তু দেখতে পাচ্ছি এই হাতিরঝিল এলাকা থেকে। এবং আবহাওয়া অফিস যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী আগামীকাল পর্যন্ত কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় এরকম হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হচ্ছে রাজধানীতে ভোর থেকেই, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। উজানি ঢল ও ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় আবারও বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। এতে দুর্ভোগ বাড়ার আশঙ্কা বন্যা প্রবণ এলাকার বাসিন্দাদের। তবে নদ নদীর পানি আরও কয়েকদিন বাড়লেও বন্যা পরিস্থিতির অবনতি হবে না বলছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকাগুলোর পানি নামছে ধীরগতিতে। এর মধ্যে দুদিন ধরে মুষলধারে বৃষ্টিতে পানি বাড়ছে নদ নদীর। এই পরিস্থিতিতে ভোগান্তি বাড়ার আশঙ্কায় পানিবন্দী এলাকার মানুষ। বৃষ্টি হয়েছে সিলেটেও। কুশিয়ারা ও সুরমার পানি বিপদসীমার ওপরে। এদিকে ধীর গতিতে পানি নামায় বন্যা কবলিতদের দুর্ভোগ উঠেছে চরমে। এখনও ১৩ উপজেলায় পানিবন্দী ৫,৩৯,০০০ মানুষ। নেত্রকোনায় ৫ দিন পর আবার বাড়ছে উবদাখালী নদীর পানি। হেও বন্যাও লাগেছে, বাঙ্গিয়া রুঙ্গিয়া ঘর বাড়ি দরজা বাঙ্গিয়া, মানুষ গাছর থল চলে আজ খাইবার তো নাই। হইতে গেলে প্রায় ৭টা দিন থেকে ঘর বাড়ি সব ছাড়া, ঘর দুয়ারের অবস্থাও ভালো নাই, তা ফোড়ার সম্ভাবনা আছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়লেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা নেই। গ্রহণযোগ্য মাত্রায় রয়েছে। যদি আগামী ২৪ ঘন্টা বাড়ি অতি মানে ৩০০ উপরে ক্রস করে, তাহলে সেটি ডেঞ্জার লেভেল ক্রস করবে এবং বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। তবে যেহেতু ভারী বৃষ্টি হতে পূর্বাভাস হয়েছে, সেক্ষেত্রে এটা আসলে খুব ক্ষীণ। বিপদসীমার উপরে বইছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। এতে কুড়িগ্রামের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আমন ধানে বেসন তলে গেছে, পাট খাত তলে গেছে, আমাদের চলাফেরা অসুবিধা, কি দিয়ে জমিতে রোয়া করবো সেই সমস্যা। জ্বর, ডায়রিয়া আর হলো বাচ্চাদের ক্ষেত্রে শরীরের মধ্যে মন করে চুলকানি বেশিরভাগ শুরু হয়েছে। এদিকে জামালপুর ও সিরাজগঞ্জে এখনও পানিবন্দী ৩.৫ লাখ মানুষ। এর মধ্যে যমুনার পানি আরও কয়েকদিন বাড়ার পূর্বাভাসের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই কুড়িগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল খালেক। আব্দুল খালেক, কুড়িগ্রামে আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? নদ নদীর পানি কোন পর্যায়ে আছে? বিপদসীমার উপরে কোনো নদ নদীর পানি আছে কিনা জানাবেন সবশেষ পরিস্থিতি। জি, গতকাল কিন্তু ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার তিনটি নদ নদীর পানি কিন্তু বাড়ছিল। তবে আজকে গত ২৪ ঘন্টা কিন্তু আমরা লক্ষ্য করছি যে পানি কমছে এবং সেক্ষেত্রে ধরলা এবং দুধকুমারের পানি ইতিমধ্যেই বিপদসীমার নিচে নেমে গেছে এবং এখন শুধুমাত্র ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপরে রয়েছে। যে বিস্তীর্ণ চরাঞ্চল যেগুলো আছে এবং নিচু এলাকা, সেগুলো কিন্তু এখনও আগের মতোই প্লাবিত রয়েছে এবং ফসলের কিন্তু ব্যাপক ক্ষতির একটা আশঙ্কা করছেন কৃষকরা। গতকাল আমরা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বিশেষ করে বাদাম, সবজি এবং যে বীজতলা, সেটি কিন্তু পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ 11 থেকে 12 দিন ধরে কিন্তু এই ফসলগুলো বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। তবে পাটের কিছু রক্ষা পাবে, এটা তারা বলছেন এবং পরবর্তী সময় তারা যে বীজতলা তৈরির জন্য ভাসমান বীজতলা সহ ট্রের উপর বীজতলা তৈরি সহ বিভিন্ন ধরনের প্রযুক্তির কথা বলছেন এবং দ্রুততম সময়ে এই বীজতলা তৈরির কথা বলছেন। পাশাপাশি আমরা বিভিন্ন এলাকায় লক্ষ্য করছি যে নদীর ভাঙন কিন্তু পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করছে এবং জেলার প্রায় 25 থেকে 30টি পয়েন্টে এখন কিন্তু ভাঙন চলছে। এর মধ্যে মাত্র 6টি পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। আর বেশ কয়েকটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে এবং সেগুলোতে 2-1টি জায়গায় কিন্তু ধস নেমেছে এবং সেখানেও কিন্তু বালির বস্তা ফেলে সেগুলো ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আমি যদি বন্যার্তদের দুর্ভোগের কথা বলি, তো অনেকদিন ধরেই কিন্তু তারা ঠিকমতো রান্না করতে পারছেন না এবং শুকনো খাবারের উপর অনেকটা নির্ভরশীল হয়ে আছেন। আর পাশাপাশি চারণভূমি তলিয়ে দেওয়ার কারণে গবাদি পশুর যে খাদ্য সংকট, সেটিও কিন্তু প্রকট হয়ে উঠেছে এবং অনেক দূর দূরান্ত থেকে চড়া দামে খড় কিনে এনে তাদের পশুগুলোকে তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। সব মিলে দুর্ভোগের কিন্তু কোনো কমতি হয়নি, যদিও পানি কিছুটা কমেছে, দুর্ভোগ আগের মতোই রয়েছে। খালেক, আমাদের সাথেই থাকবেন আপনি। গাইবান্ধার খবর জানবো, সহকর্মী আরিফুল ইসলাম আছেন সেখানে। আরিফুল, গাইবান্ধায় নদ নদীর পানির কি অবস্থা? বন্যা কবলিত এলাকা এবং পানিবন্দী যেসব মানুষ রয়েছে তাদের অবস্থা জানাবেন। তারা কি পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে কিনা? গত 10 দিনের বেশি সময় থেকে কিন্তু গাইবান্ধার 4 উপজেলার 29টি ইউনিয়নের 2.5 লাখের বেশি মানুষ
পানিবন্দী অবস্থায় থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছে। তবে গত ৭, ৮, ৯ তারিখে পানি কমতে শুরু করায় তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও আবারও গত 2 দিন পানি বাড়তে থাকায় কিন্তু তাদের কপালে দুশ্চিন্তার ছাপ দেখা দিয়েছে। কারণ এই দীর্ঘ সময় এই হাটে মাঠে ঘাটে খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের কিন্তু আর অন্য কোনো কর্মের সাথে তারা যুক্ত নন। ফলে এই দীর্ঘ সময় কাজ না থাকায় কিন্তু তারা অনেকটা আর্থিক সংকটে পড়েছেন। এছাড়া রান্না করা, গবাদি পশুর খাবার জোগাড় করা সব মিলিয়ে তারা কিন্তু নানা সংকট পোহাচ্ছেন। আর এই মানুষরা কিন্তু দীর্ঘদিন থেকে এই বাড়িতে যারা উঁচু স্থানে এসে আশ্রয় নিয়েছেন বা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, তারাও কিন্তু অনেক সংকট এখানে, যেহেতু অনেকগুলো মানুষ একখানে রয়েছেন, তাদেরও কিন্তু পয় নিষ্কাশন সহ বেশ কিছু সমস্যা তাদেরকে পোহাতে হচ্ছে। আর এই মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ আসলে যে পরিমাণ সহযোগিতা তাদের দরকার, আমাদের কাছে কিন্তু সেরকম দৃশ্যমান সহযোগিতা আসলে চোখে পড়েনি। কারণ মানুষের সংখ্যা অনুযায়ী সে অনুযায়ী ত্রাণ সহায়তা আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তাদের জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে তাদের প্রস্তুতি রয়েছে, তারা যারা এখানে দুর্গত রয়েছেন তাদের প্রত্যেকের কাছেই তারা ত্রাণ পৌঁছাতে চান। আর আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে অনেক দিন থেকে কিন্তু এই প্রাথমিক স্কুলগুলোতে কিন্তু পাঠদান বন্ধ রয়েছে। জেলার এই 4টি উপজেলার 148টি স্কুলে কিন্তু পাঠদান বন্ধ, এবং সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা অফিসার যেটি বলেছেন, এখনও কিন্তু তারা বিকল্প উপায়ে এই শিশুদেরকে পাঠদান করার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আর কৃষির কথা যদি একটু বলি, যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক তিনি যেটা জানিয়েছিলেন যে ক্ষতির পরিমাণ 77 কোটি টাকার মতো হবে, কিন্তু এই দীর্ঘস্থায়ী হওয়ার কারণে কিন্তু এটি আরও বাড়তে পারেন বলে তারা আশঙ্কা করছেন। গাইবান্ধা এবং কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। জাতীয় বৃক্ষ মেলায় স্টল বরাদ্দের নামে অনিয়মের অভিযোগ উঠেছে। একটি চক্র মোটা অঙ্কের টাকার বাণিজ্য করেছে বলে প্রমাণও মিলেছে। সরকার নির্ধারিত ব্যাংক ড্রাফটের বাইরে চাঁদা বকশিশ নেওয়া হয়েছে লাখ লাখ টাকা, এমন অভিযোগ খোদ নার্সারি মালিক সমিতির। এ বিষয়ে বন অধিদপ্তরে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি। জাতীয় বৃক্ষ মেলা শেষ হতে বাকি একদিন, অথচ গ্রিনল্যান্ড নার্সারির স্বত্বাধিকারী হারুন প্রতি স্টল থেকে চাঁদা তুলছেন। বকশিসের নামে স্টল প্রতি নেওয়া হচ্ছে 1500 টাকা। এর আগেও কোরবানি ঈদেও প্রতি স্টল থেকে এক দফা চাঁদা নেওয়া হয়। যে নার্সারি ম্যান সোসাইটি, যেটা সেখান থেকে আসছিল আমাদের কাছে চাঁদা নেওয়ার জন্য 1500 টাকা। বিএনএস সমিতি, এটার এখানে যিনি কর্মকাণ্ডে বেশি জড়িত আছেন তিনি হচ্ছেন ইব্রাহিম ভাই। সবাইকে উপঢৌকন বলবো না, যেটা হচ্ছে গিফট দেওয়ার নামে চাঁদা তুলছেন। জাতীয় বৃক্ষ মেলায় 120টি স্টল রয়েছে। 1 মাস ধরে চলা মেলায় স্টল বরাদ্দের জন্য 10,000 টাকা ব্যাংক ড্রাফট করতে হয়। এরপরও পানি বাবদ অতিরিক্ত টাকা নেয় ঠিকাদার। এবার টাইলস ব্যবহারের নামে প্রতি স্টল থেকে নতুন করে 12,000 টাকা নেওয়া হয়। এভাবে মেলা থেকে 120টি স্টলের বিপরীতে 33,60,000 টাকা তোলা হয়। সেখানে সরকারি কোষাগারে যাচ্ছে 12 লাখ টাকা, বাকি 21,60,000 টাকার হিসাব নেই। ইট নিতে হয় ভাড়া, টাইলস করে কে বা কারা করে, বা সেটা বন বিভাগ কে করে জানি না, কিন্তু ঠিকাদার টাকা উঠে নেয়। যে ইট একেবারে মানুষ ফেলে দেয়, পাইলিং করে বা ভরট পড়ে, এরকম 1000 ইটের বিল মাসে 7,000 টাকা ভাড়া। অভিযোগ আছে বরিশাল নার্সারির স্বত্বাধিকারী ইব্রাহিমের বিরুদ্ধে। তার অনুসারীরা প্রতি স্টল থেকে চাঁদা তোলেন, আবার তার কথাতেই মেলার স্টল বরাদ্দ দেয়া হয়। মানে বকশিসের নাম দিয়ে, এই কোরবানির নাম দিয়ে ভালো জায়গায় স্টল পাওয়া দেওয়ার কথা বলে, গাছ মূল্যায়ন করার সময়, নার্সারি মূল্যায়ন করার সময় এই বহুমুখী অবস্থায় বন বিভাগের সাথে যোগ সাজস করে এরা এই চাঁদাবাজি করে, এটা ওপেন সিক্রেট। এসব অভিযোগ অস্বীকার করেন বরিশাল নার্সারির স্বত্বাধিকারী। এটা হলো প্রতিহিংসামূলক, কারণ হলো এখানে স্টল বরাদ্দের, আমি বরিশাল নার্সারি, আমি একটা প্রথম স্থান অধিকারকারী, সেখানে আমি এটা বরাদ্দের সাথে আমাদের কোনো রিলেশন আছে কি? এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বন অধিদপ্তর তদন্ত করে। স্টলের সামনে আপনি দেখবেন যে টাইলস বসানো হয়েছে, এইগুলো কিন্তু স্টল মালিক যারা আছে, নার্সারি মালিক যারা আছে, তারা নিজে থেকে করে। সেই ব্যবস্থাটি আমরা সরকারিভাবে করি না। যদি অভিযোগটি সত্য হয় তাহলে এর সাথে যারা জড়িত অবশ্যই আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব। এবছর মেলায় প্রায় 15 কোটি টাকা সহ 10 বছরে প্রায় 75 কোটি টাকার গাছ বিক্রি হয়েছে, যার বেশিরভাগই অনুমোদনহীন বিদেশি গাছ। এতে সরকারের বড় অঙ্কের রাজস্বের ফাঁকি হচ্ছে বলে দাবি নার্সারি মালিকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সাদিক এগ্রোর ব্রাহ্মা জাতের গরু কোথায়, এই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। জানা গেছে রাজধানীর আশপাশের 3টি খামারে কিছুদিনের জন্য রাখা হয়েছিল গরুগুলো। এর মধ্যে 6টি জব্দ করেছে দুদক, বাকিগুলোর খোঁজ করছে তদন্ত দল। গত 27 জুন মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরপর রাজস্ব ফাঁকিসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে ফার্মটির বিরুদ্ধে। নতুন করে সমালোচনা শুরু হয় নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু আমদানি নিয়ে। সরকারি তথ্যমতে জব্দ করা 18টি ব্রাহ্মা গরু থেকে 15টি বিক্রি করে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। নানা উপায়ে সেগুলো ঘুরিয়ে ফিরে আবারও আসে সাদিক এগ্রোর হাতেই। সেই 15টি গরু থেকে 2টি বিক্রি হয়েছে 2.5 কোটি টাকায়। দুদক জব্দ করেছে আরও 6টি। এখন প্রশ্ন উঠেছে বাকি 7টি ব্রাহ্মা গরু কোথায়? বাকিগুলো কোথায় আছে আমি জানি না। আল্লাহর কসম দিয়ে বলছে আমি জানি না। আমি কি বলতাম আপনাকে বলেন? সে কি করছে, একটা প্রতারক কি করতে পারে আমি জানি না। তো সেটা আমাকে বলি করছে নাকি? অনুসন্ধানে জানা গেছে অন্তত 3টি ফার্মে বিভিন্ন সময়ের জন্য রাখা হয় গরুগুলো। বসিলার রিভারাইন ফার্মে ছিল গরুগুলো, তবে এ ফার্মে কাউকেই খুঁজে পাওয়া যায়নি। মোহাম্মদপুরে সিটি কর্পোরেশনের উচ্ছেদের পর কেরানীগঞ্জের আটিবাজারের এএসসি এগ্রোতে রাখা হয় ব্রাহ্মা সহ অন্যান্য জাতের কয়েকটি গরু। নরসিংদীর দিকে নেওয়ার কথা মনে হয় না? হতে পারে, যেতে পারে, কেন যেহেতু গরু যখন রাখছে কোথাও কোথাও। কয়টা আনছিল? আমাদের এখানে বাহামা অঞ্চল একটাই বড়টা। সাভারের ভাতুরকায় সাদিক এগ্রোর আরেকটি ফার্ম, সেখানেও মেলেনি ব্রাহ্মা গরু। ব্রাহ্মা জাতের 7টি গরু এখন কোথায় সে তথ্য জানেন শুধুই সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরের সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদার সহ 5 জনের বিরুদ্ধে কনস্টেবল নিয়োগে ঘোষ নেয়ার অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। বৃহস্পতিবার বিকেলে আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম। দুদকের উপপরিচালক আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ঘোষ লেনদেনে ৭৩,৫০,০০০ টাকার 6টি ধাপে জব্দ করা হয়। বিষয়টি পুলিশ সদর দপ্তর প্রাথমিকভাবে তদন্ত করে সত্যতা থাকায় আদালতের মাধ্যমে সেটা দুর্নীতি দমন কমিশনে পাঠায়। পরবর্তীতে দুদক ১,৬৯,০০,০০০ টাকা ঘোষ গ্রহণের তথ্য প্রমাণ পায়। গত বছর 5 জুলাই মাদারীপুরের সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদার সহ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পরে দীর্ঘ তদন্তের পর সাবেক এসপি সহ 5 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। লক্ষ্মীপুরে জোড়া খুনের মামলায় 14 মাস পর 32 জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ। তবে আসামিদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে স্বজনদের। প্রধান অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জিহাদি গ্রেফতার না হয় ক্ষুব্ধ তারা। 2023 সালের 25 এপ্রিল রাতে সন্ত্রাসীদের গুলিতে মারা যান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাল নোমান এবং ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম। পরদিন নিহত নোমানের ভাই 18 জনের নাম উল্লেখ সহ মোট 33 জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার 1.5 বছর পার হলেও প্রধান আসামি আবুল কাশেম জিহাদি এখনও ধরাছোঁয়ার বাইরে। বেশিরভাগ আসামি আছেন জামিনে। আবুল কাশেম জিহাদিকে দোষারোপ করে এসেছি, যেহেতু তার নির্বাচনটা কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিক নোমানের সাথে তার বিরোধ, এবং নোমানকে সে প্রকাশ্যেই হত্যা করবে বলে বিভিন্ন জায়গায় অপপ্রচার ছাড়িয়েছে। মামলা যারা ধরা গেছে জামিনে আসছে, তারা আসার পর থেকে আবার সংঘবদ্ধ। এখন আমার জীবনের লাইফ রিস্ক। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ নুরুল হুদা পাটোয়ারি দাবি করেন, মূল আসামিদের অন্তরালে রেখে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার অধিকতর তদন্তের দাবিও জানান তিনি। যেভাবে তদন্ত করে গণভাবে অভিযুক্ত করেছে, এতে আমার সন্দেহ হয় সঠিক তথ্যটা তদন্তকারী কর্মকর্তা উদ্ঘাটন করতে পারে নাই। যদি সে উদ্ঘাটন করতে পারত, তাহলে এতজনের বিরুদ্ধে সিএস দেওয়ার প্রয়োজনীয়তা ছিল না। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, অভিযুক্ত 32 জনের অনেকেই হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অভিযোগপত্র গ্রহণের পরে বিচার আমলেই, সাক্ষী প্রমাণ আমলেই যথাযথ বিচার ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যায় জড়িত থাকার অভিযোগে 32 আসামিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
রোগীর অস্ত্রোপচারের জন্য যন্ত্র আনতে টাকা দাবির অভিযোগ উঠেছে ফরিদপুর মেডিকেলের এক চিকিৎসকের বিরুদ্ধে। স্বজনরা বলছেন, রোগীর অবস্থা বিবেচনায় 28,000 টাকা দেওয়ার পর আরও 22,000 টাকার জন্য চাপ দেয়া হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসককে জানানোই রোগীকে হাসপাতাল ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। পেটের টিউমারের অস্ত্রোপচারের জন্য 22 জুন ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মাগুরার আরিয়াকান্দি গ্রামের লালমতি বেগমকে। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের আগের দিন ঢাকা থেকে জরুরি ভিত্তিতে একটি যন্ত্র আনা প্রয়োজন জানিয়ে তাদের কাছে 50,000 টাকা দাবি করেন চিকিৎসক। মায়ের চিকিৎসার কথা চিন্তা করে 28,000 টাকা জোগাড় করে দেন লালমতি বেগমের ছেলে। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পর চিকিৎসক বাকি টাকার জন্য চাপ দিতে শুরু করেন। নানাভাবে হেনস্থাও করা হয় তাদের। আমার মা ওটিডি রয়েছে, আমি টাকা দিয়ে দিচ্ছি, তারপরও টাকা আরও নেওয়ার জন্য দাবি করে ধমক দিয়ে, মানে সেই মানে 20,000 টাকা দিয়ে আমার বলতেছিল টাকা কই। অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি চিকিৎসক রাজিবুল হাসান। এদিকে হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হাসপাতাল সংশ্লিষ্ট কেউ রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেননি। তবে স্টাপল মেথডে অস্ত্রোপচারের জন্য অনেক ক্ষেত্রে ঢাকার সরবরাহকারীদের কাছ থেকে কার্ট্রিজ সংগ্রহ করে দেন রোগীর স্বজনরা। সেই টাকা সরবরাহকারী পান, হাসপাতালে কেউ নন। পরিচয় করাই দিই রোগীর লোকের সাথে, রোগীর লোক ওনার সাথে কথাবার্তা বলে যেভাবে পারে যতটুকু টাকা দিয়ে পারে, যেটা দিয়ে ওরা যেটা মূল্য নেয় সেভাবেই তারা টাকাটা দেয়। আমাদের হাসপাতালের কোনো ডাক্তার কিংবা কর্মচারী রোগীর কাছ থেকে এই বিষয়ে কোনো টাকা নেয় না। এই ঘটনার পর 7 জুলাই জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন রোগীর স্বজনরা। তবে এরপরই হাসপাতাল ছাড়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মলিকুলার ল্যাব না থাকায় ক্যান্সার শনাক্তে হচ্ছে দেরি, পাশাপাশি বাড়ছে রোগীদের ভোগান্তি ও চিকিৎসা ব্যয়। রোগ নির্ণয়ে ছুটতে হচ্ছে ঢাকা বা দেশের বাইরে। এদিকে কর্তৃপক্ষ বলছে, বিশেষায়িত ক্যান্সার ইউনিটের কাজ চলছে। 2 মাস আগে হঠাৎ গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করেন চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুর গ্রামের ষাটঊর্ধ্ব আব্দুল মন্নান। শুরুতে স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসা নিলেও পরে বিশেষায়িত চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। তবে নানা পরীক্ষা চলতে থাকে রোগ নির্ণয়ে। পরে জানা যায় ফুসফুস ক্যান্সারে আক্রান্ত তিনি। এখন যে পর্যায়ে ধরা পড়ছে, এ পর্যায়ে মানে একদম মনোভঙ্গতা সবার। ভুক্তভোগীরা বলছেন, জটিল রোগের ক্ষেত্রে রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন স্থানে ছুটোছুটি করতে করতেই রোগীর অবস্থা সঙ্গীন হয়ে পড়ে। এতে একদিকে ভোগান্তি বাড়ে, অন্যদিকে খরচ বাড়ে কয়েক গুণ। নির্ণয় করার পরেই তো ট্রিটমেন্ট শুরু হয়, তো সেক্ষেত্রে আমরা খুব হয়রানির শিকার হই। বিশেষ করে ঢাকায় যেতে হয়, অনেক সময় ঢাকার বাইরে বাংলাদেশের বাইরেও যেতে হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগে গড়ে প্রতিদিন 30 জনের বেশি রোগী আসছেন। রোগ শনাক্তে অত্যাধুনিক মলিকুলার ল্যাব না থাকায় ক্যান্সার শনাক্তে নানা জায়গায় ঘুরতে হয় রোগীদের। চট্টগ্রাম মেডিকেল কলেজ নয়, পুরো জেলাতেই নেই জটিল রোগ নির্ণয়ে এই অত্যাধুনিক মলিকুলার ল্যাব। মলিকুলার ল্যাবের মাধ্যমে আমরা যে পরীক্ষাটা পাই যে টার্গেট থেরাপি লাগবে অথবা ইমিউনোথেরাপি, জিন থেরাপি, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। আবার আরও ইম্পর্টেন্ট লিকুইড বায়োপসি, আমরা এটা আরও দেখতে পারি যে ওর ক্যান্সার, যে তার জেনেটিক্যালি তার ক্যান্সার হবে কিনা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত ক্যান্সার ইউনিটের কাজ চলছে। মলিকুলার ল্যাব স্থাপনের বিষয়টি বিবেচনায় নেওয়া সময়ের দাবি বলছেন সংশ্লিষ্টরা। আমাদের প্যাথোলজিস্টরা কিন্তু তারা 5 বছর যা পারতেন না, তার চেয়ে তারা কিন্তু অনেক ভালো রোল প্লে করছে। আর যদি সরকারের জন্য এই 8টা মলিকুলার ল্যাব করাটা খুব বেশি কঠিন হবে না। সঠিক পরিসংখ্যান না থাকলেও চট্টগ্রামে ক্যান্সার আক্রান্তের সংখ্যা 4 লাখের বেশি বলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি সংশ্লিষ্টরা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চিলাহাটি হলদিবাড়ি রেলপথ দিয়ে নিয়মিত চলাচল করছে পণ্য ও যাত্রীবাহী ট্রেন। 55 বছর পর রুটটি চালু হয় নতুন স্বপ্ন দেখছেন নীলফামারী সহ কয়েক জেলার বাসিন্দারা। তবে 2 বছরেও চালু হয়নি ইমিগ্রেশন সুবিধা। বাণিজ্যের গতি বাড়াতে বন্দরটি পুরোপুরি চালুর দাবি ব্যবসায়ীদের। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথ। যাত্রী চলাচল ও বাণিজ্য সুবিধা বাড়াতে তা আবার চালুর উদ্যোগ নেয় 2 দেশ। সে লক্ষ্যে 2022 সালের 1 জুন শুরু হয় মিতালি এক্সপ্রেসের চলাচল। গত বছরের নভেম্বরে চিলাহাটি রেলওয়ে স্টেশনের আইকনিক ভবন নির্মাণের মাঝপথেই উদ্বোধন করা হয়। 8 মাসেও তা শেষ না হওয়ায় চালু করা যাচ্ছে না ইমিগ্রেশন সুবিধা।
এইখানে ইমিগ্রেশন না থাকায় আমাদেরকে ঢাকা যেতে হচ্ছে। ঢাকা যাওয়া আসা আমাদের প্রায় কমপক্ষে 5 থেকে 6 হাজার টাকা খরচ। আমাদেরকে আবার ঢাকা যাইতে হচ্ছে, ঢাকা থেকে আবার ট্রেনে চিলাহাটি হয়ে আবার ইন্ডিয়া ঢুকতে হচ্ছে, এবং আমাদের সময় শ্রম দুটাই আমাদের যাচ্ছে। উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসারে ইমিগ্রেশনের পাশাপাশি স্থলবন্দরের কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। স্থলবন্দরটি চালু হলে এখানে আমরা এই উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা, অনেক ব্যবসায়ী রয়েছে যারা ভারতে পণ্য আমদানি রপ্তানি করে, তাদের আমদানি রপ্তানি ব্যয় কমে আসবে এবং পণ্যের দাম অনেক কমে আসবে। ইন্ডিয়া থেকে যে মালপত্র আসতেছে, প্রতিটা ট্রাক আসতে 15 থেকে 20 দিন ডিটেনশন লাগে। এই টাকাটা কিন্তু আমাদেরকে দিতে হয় ভর্তুকিরা, তো এটা কিন্তু আমাদের মালের উপরই পড়ে কস্টিংটা। তো এই পোর্টটা চালু হলে আমার মনে হয় ওই ডিটেনশন যেটা লাগে সেটা লাগবে না। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার চিলাহাটি স্থলবন্দর, রেলওয়ে স্টেশন ও অন্যান্য অবকাঠামো পরিদর্শনে গিয়ে জানান, বন্দরের কার্যক্রম চালুর জন্য দুদেশের সরকার কাজ করছে। ভারত বাংলাদেশ मैत्री অনেক মজবুত मैत्री আছে, নিরন্তর এটা আর মজবুত হবে, আর স্ট্রং হবে। অ্যান্ড দুই দেশের মানুষের মধ্যে অনেক সম্ভাবনা আছে, প্রচুর সম্ভাবনা আছে। বন্দরটি পুরো চালুর পর বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। এতে স্থানীয়দের আর্থসামাজিক পরিবর্তনের আশা করছেন ব্যবসায়ীরা। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। গত বছরের মতো ভিড় না থাকলেও দেশের বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারে চলছে পুরো দমে বেচাকেনা। উৎপাদন কম হওয়ায় দাম চড়া। বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন 15 বছরের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে আম। প্রতিদিন এ বাজারে 25 থেকে 30 কোটি টাকার আম কেনাবেচা হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর কানসাট আম বাজার। বরি আবহাওয়ার কারণে উৎপাদন কম হয় দাম চড়া। প্রতিমন ফজলি ও আম্রপালি বিক্রি হচ্ছে 2600 থেকে 3200 টাকায়। ল্যাংড়া ও খিরসাপাত আম বিক্রি হচ্ছে 6 থেকে 8000 টাকা মন। তবে উৎপাদন কমের কারণে সব কৃষকের মুখে হাসি নেই। উৎপাদন কম হলে বাজার দর বাড়ে, কিন্তু আমার কৃষক তো টাকা পাচ্ছে না। আমার কৃষক 50টা বাগানে 2-3টা বাগানে আম হয়েছে, সবগুলো মার চলে গেছে। শীতের তীব্রতা ছিল, আমের মুকুল আসতে দেরি, তারপরে আমের মুকুল আসার পর বৃষ্টিপাত, জলবায়ুগত পরিবর্তনের নানান প্রভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে আম কিনছেন। কানসাট বাজার থেকেই প্রতিদিন 250 থেকে 300 টাকা আম সরবরাহ হচ্ছে, যার বাজার মূল্য 25 থেকে 30 কোটি টাকা। 9 থেকে 11 লক্ষ টাকার আম একটি গাড়িতে যায়। সেই ক্ষেত্রে আমরা দেখে আসছি যে সব মিলিয়ে আমাদের এই বাজার থেকে 25 থেকে 30 কোটি টাকার আম প্রতিদিন বেচে কেনা হয়। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে 1,50,000 টন কম আম উৎপাদন হবে। যে এবছর আমরা হয়তো 4.5 লাখ মেট্রিক টন উৎপাদন হবে, কিন্তু আসলে এই অল্টারনেট বেয়ারিং এবং এই কারণগুলোর কারণেই আমরা আশা করছি যে এই বছর 3 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি আমাদের উৎপাদনটা হবে। এবার আমের উৎপাদন কম হওয়ার কারণ হিসাবে বৈরী আবহাওয়াকে দায়ী করছে কৃষি বিভাগও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।